টিউবারকুলোসিস একটা ইনফেকশাস ডিজিজ। এটা এটা শুধুমাত্র যে ফুসফুসের রোগ তা নয়, শরীরের বিভিন্ন অংশেই হতে পারে। এটি একটি ব্যাকটেরিয়া দিয়ে হয়, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দিয়ে টিউবারকুলোসিস বলে রোগটি হয়। এটা একটি সংক্রামক রোগ। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর প্রায় সব জায়গায় টিউবারকুলোসিস রয়েছে, টিউবারকুলোসিস ডিজিজ হয়। ভারতবর্ষের ক্ষেত্রে টিউবারকুলোসিসের প্রিভ্যালেন্স একটু বেশি। আর সেটার বিভিন্ন কারণ আছে। ট্র্যাডিশনালি আমাদের দেশে টিউবারকুলোসিসের প্রিভ্যালেন্স একটু বেশি দেন কম্পেয়ার টু উন্নত দেশ যেগুলোকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলি। এক্সাক্ট নাম্বার প্রিভ্যালেন্স সেটা আমি বলছি না, তার কারণ এটা সাধারণ লোকের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। তবে এটা খুবই কমন একটি রোগ ভারতবর্ষে, এবং এটি একটি সংক্রামক রোগ যেটা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হয়। টিউবারকুলোসিস মূলত বায়ুবাহিত রোগ, মানে যেটা আমরা বলি কাশির মাধ্যমে ছড়ায়। মানে কোনো ইনফেক্টেড পেশেন্ট যার ধরুন টিউবারকুলোসিস হয়েছে, সে যখন কাশছে, সেই কাশির মধ্যে ড্রপলেট বার হয়। সেই ড্রপলেটের মধ্যে দিয়ে টিউবারকুলোসিস ছড়ায়। যেরকম আমরা এর আগে করোনা ভাইরাস যখন প্যান্ডেমিক হয়েছে, তখন আমরা জেনেছি যে কাশির মধ্যে দিয়ে করোনা ভাইরাস ছড়ায়। ঠিক সেরকম ভাবেই টিউবারকুলোসিস ভাইরাস মূলত একটি ড্রপলেট ইনফেকশন, যেটা কাশি এবং ক্লোজ কন্ট্যাক্টে কাশি হলে সেটা আরো বেশি চান্স বেশি। ফলে মূলত একটি বায়ুবাহিত রোগ যেটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় মেডিকেল টার্মিনোলজিতে। এবং টিউবারকুলোসিস রোগীর সাথে যদি ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকেন, তার কেয়ার গিভার বলতে পারেন বা তার বাড়ির লোক, ফ্যামিলি মেম্বার্স বলতে পারেন, তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার রিস্ক বেশি। টিউবারকুলোসিসে দেখুন, যদি লাং টিউবারকুলোসিস নিয়ে আমরা কথা বলি, কারণ টিউবারকুলোসিস শরীরের প্রত্যেকটা জায়গায় হতে পারে। ধরুন ব্রেন থেকে শুরু করে আমরা যদি দেখি, ব্রেনে টিউবারকুলোসিস হয়, চোখে টিউবারকুলোসিস হতে পারে, তলার দিকে নামলে ধরুন গলায় টিউবারকুলোসিস হতে পারে, যেটা ল্যারিঞ্জিয়াল টিবি বলে, লাংসে টিবি হতে পারে। লাংসের বাইরে একটা পর্দা থাকে যেটাকে মেডিকেলি প্লুরা বলে, সেখানে টিবি হতে পারে। হার্টের চারিদিকে পর্দা থাকে যেটাকে পেরিকার্ডিয়াম বলে, সেখানে টিবি হতে পারে। অ্যাবডোমেনে টিউবারকুলোসিস হতে পারে, জেনিটালিয়াসে টিউবারকুলোসিস হতে পারে, এবং চামড়াতেও টিউবারকুলোসিস হতে পারে। টিউবারকুলোসিসের প্রত্যেকটা অর্গানই টিউবারকুলোসিস হতে পারে। ফলে অর্গান স্পেসিফিক একটা সিমটম থাকে। কিন্তু আমরা টিউবারকুলোসিস বলতে মূলত লাং টিউবারকুলোসিসের কথাই বলি। আরেকটা হয় লিম্ফ নোড হয়, মানে গ্রন্থি, যেটাকে গ্ল্যান্ড বলে। গলায় দেখবেন অনেকে গ্ল্যান্ড ফোলে। তো মূলত যদি আমি এই দুটো টিবির কথা বলি, যেখানে একটা কমন সিমটম থাকে সব টিবিতেই, যেটা যে কোনো টিবিতেই হয়, সেটা হচ্ছে জ্বর। সেটা মূলত সন্ধ্যের দিকে একটু ঘুসঘুস করে জ্বর আসে, তার সাথে একটা উইকনেস হয়, পেশেন্টের কাজ করতে ইচ্ছা করে না, লেথার্জিক লাগে, একটা প্রোগ্রেসিভ ওয়েট লস হয়, এবং ক্ষুধামন্দ, যেটাকে অ্যানোরেক্সিয়া বলে ইংরেজিতে। একটা ওজন কমছে, খাওয়ার ইচ্ছাটা কমে যাচ্ছে, তার সাথে শরীরের দুর্বল ভাব, একটা জ্বর। এইগুলো যে কোনো টিউবারকুলোসিসই হতে পারে, সেটা ব্রেনের টিউবারকুলোসিস থেকে শুরু করে গ্ল্যান্ডের টিউবারকুলোসিস। এবার অর্গান স্পেসিফিক কিছু সিমটম হয়, মানে ধরুন যদি লাংসে টিবি হয়, তাহলে পেশেন্ট কাশবে, কাশির সাথে কফ বেরোবে, কাশির সাথে রক্ত পড়তে পারে। বুকের বাইরে যে প্লুরা বলে, যে লাংসের বাইরে যে পর্দা আছে, সেখানে যদি টিউবারকুলোসিস হয়, তাহলে বুকে ব্যথা হয়, বুকটা ভারী ভারী লাগে, অনেকের বুকে জল হয়। আবার যাদের ব্রেনে টিউবারকুলোসিস হয়, তাদের জ্বরের সাথে অসংলগ্ন কথাবার্তা বলা বা ঝিমিয়ে পড়া, নিউরোলজিক্যাল সিমটম সেগুলো ডেভেলপ করে। পেটে যাদের টিউবারকুলোসিস হয়, তাদের পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা হওয়া বা পেটে জল জমা, এই ধরনের সিমটম হতে পারে। ফলে ডিজিজ স্পেসিফিক একটা সিমটম হয়, যেই রোগ যেইখানে টিবি হয়েছে সেইখানে সিমটম। আর একটা জেনারেল সিমটম হয়, যেটা ধরুন জ্বর, ওজন কমে যাওয়া, শরীর দুর্বল ভাব লাগা, এগুলো হচ্ছে জেনারেল সিমটম। দু রকম টাইপের হতে পারে। একটা খুব ছোট বাচ্চা, যেমন ধরুন 1 মাস, 2 মাস, 3 মাস, এই ধরনের বয়সে বা নিওনেটাল এজ গ্রুপে এক ধরনের টিবি হয়, যেগুলোকে আমরা প্রাইমারি টিউবারকুলোসিস বলি। তার প্যাথোলজিটা একটু আলাদা, মানে প্যাথোজেনেসিসটা একটু আলাদা। সেটা মেডিকেল ডিসকাশন, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় সাধারণ মানুষের জন্য। আর বড়দের যে টিবিটা হয়, সেই টিবিটাকে বলে রিঅ্যাক্টিভেশন টিউবারকুলোসিস। ফলে প্যাথোজেনেটিক্যালি দুটো একটু আলাদা, কিন্তু টিবি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের এবং যে কোনো বয়সী লোকেদেরই হতে পারে। এখানে কোনো প্রিভ্যালেন্স নেই যে ছোটদের বেশি হবে বা বড়দের বেশি হবে। যে কোনো বয়সেই যে কোনো বয়সী রোগ, এবং যে কোনো আহ রেশিয়াল ফ্যাক্টর ওইটা খুব একটা ডিপেন্ডেন্ট নয়, যে কোনো ধরনের লোকেরই হতে পারে। একটা মিসকনসেপশন আছে যে টিউবারকুলোসিস হয়তো লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রেটাতে বেশি হয়, না, এটা কিন্তু ভুল ধারণা। টিউবারকুলোসিস যে কোনো সোশিও ইকোনমিক স্ট্রেটাতেই হতে পারে, এবং এজ ইজ নট আ বার, যে কোনো এজেই হতে পারে। আমরা মূলত পালমোনোলজিস্টরা ফুসফুসের টিবি এবং ফুসফুসের বাইরে যে প্লুরা,
যেখানে বুকে জল জমার কথা বলছিলাম সেই ধরনের টিবি বেশি ডিল করি। কিছু পেশেন্ট আমাদের কাছে গলায় গ্ল্যান্ড নিয়েও আসেন, যাদের টিউবারকুলার লিম্ফ্যাডিনোপ্যাথি বলে, যেটা গলায় লিম্ফ নোড নিয়ে আসেন। তো মূলত এই দু ধরনের টিবি পেশেন্টই আমরা দেখি। তো ডায়াগনোসিস দেখুন, প্রথম যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে টিবির জীবাণু, টিবির যে ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটা আইডেন্টিফাই করা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ডায়াগনোস। আমাদের টিবির যে বিভিন্ন বডি আছে যারা টিবির গাইডলাইন বের করেন যে হাউ টু ডায়াগনোস টিউবারকুলোসিস, তাদের মধ্যে সব থেকে বড় বডি হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা ছাড়াও আমাদের দেশে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, সেটা আমাদের ইন্ডিয়ান প্রোগ্রাম, NTEP বলে, এনারাও গাইডলাইন তৈরি করেন। তো সবার গাইডলাইনে এখন স্ট্রেস দেওয়া হয়েছে যে আপনি টিবি জীবাণুটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। কারো শরীরে যদি টিবি জীবাণু আইডেন্টিফাই করা যায় বা ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করা যায়, তাহলে টিবি ডায়াগনোসিস খুব ইজি। সেই জন্য যদি লাংসের পেশেন্টের টিবি হয় তাহলে আমরা কফ পরীক্ষার উপর বেশি জোর দিই। কফে টিবির জীবাণু ধরার বিভিন্ন রকম টেস্ট আছে, সেগুলো করা হয়। এছাড়া বুকের টিবির জন্য চেস্ট এক্সরে, এক্সরেতে বুকে স্পট আছে কিনা বা বুকে জল হয়েছে কিনা সেগুলো বোঝার জন্য একটা চেস্ট এক্সরে করা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি শরীরে কোথাও জল জমে, ধরুন লাংসে ফুসফুসের বাইরে জল জমলো, প্লুরাতে জল জমলো, সেক্ষেত্রে জল বার করে সেই জলটির থেকে পরীক্ষা করা হয়। কাজে একটা হচ্ছে লাংসের জন্য কফের পরীক্ষা, বুকের বাইরে জল জমলে সেই জলটি বের করে তার পরীক্ষা। এবার ধরুন কারোর গলায় গ্ল্যান্ডের টিবি হয়েছে, তাহলে গ্ল্যান্ডের থেকে নিডল দিয়ে রস বার করে সেই রস থেকে পরীক্ষা। তবে সমস্ত পরীক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে সেই রস বা ফ্লুইড থেকে যে কালেকশন হচ্ছে বা কফ যে কালেকশন হচ্ছে, এটাকে মেডিকেল টার্মে আমরা বডি ফ্লুইডস বলি। সেটা রেসপিরেটরি হলে রেসপিরেটরি ফ্লুইডস, যদি নন রেসপিরেটরি স্যাম্পল হয় তাহলে যেখান থেকে আপনি স্যাম্পল নিচ্ছেন সেখানকার ফ্লুইডস। সেইখানে আমরা টিবি জীবাণুটাকে ডিটেক্ট করার চেষ্টা করি মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। সেখানে বেশ কিছু এক্সামিনেশন আছে, কালচার, সিবি নাইট পদ্ধতি এবং বিস্টেন, এগুলো মেডিকেল টার্মিনোলজি। এইগুলোর মধ্যে দিয়ে আমরা টিবি জীবাণুটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। এটাই হচ্ছে মূল ডায়াগনস্টিক টেস্ট। এছাড়া অনেক সময় আমরা দেখি যে টিবি আমরা আহ ধরুন কোনো একজন পেশেন্টের পেটের একটি সমস্যা হয়েছে, আর সেই সমস্যার জন্য তার একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা পিত্তনালীর অবস্ট্রাকশন হয়েছে, সেখানে তাকে একটা অপারেশন করতে হবে। সেই অপারেশনের পর অনেক সময় বায়োপসিতেও টিবি ধরা পড়ে। তো সেক্ষেত্রে টিবির যেমন একটা স্যাম্পলিং, বডি ফ্লুইড স্যাম্পলিং থেকে টেস্ট করে টিবি ধরা যায়, সেরকম কোনো বডির অংশ যদি কেটে বায়োপসি করা হয়েছে, তাহলে সেই বায়োপসি থেকেও টিবি ধরা পড়তে পারে। ফলে ডায়াগনস্টিক প্রসেসটা ডিপেন্ড করে আপনার কোন অঙ্গে টিবি হয়েছে এবং সেখানকার কি কি রিকোয়ারমেন্ট। আমাদের লাংসের দিক থেকে আমরা একটা চেস্ট এক্সরে কফ পরীক্ষায় বেশি জোর দিই। কারোর যদি চেস্টে জল থাকে তাহলে সেই জল বার করে পরীক্ষা করা হয়। প্রথমে আমি বলি টিবি হচ্ছে একটা ইনফেকশাস ডিজিজ, এবং টিবি 100% সুস্থ মানুষ হয়ে যাবেন। ইট ইজ 100% কিউরেবল ডিজিজ। টিবি সেরে যায়, টিবি সেরে যায়, মানুষ সুস্থ হয়ে যাবে টিবির ওষুধ খেলে। কিন্তু এখানে একটা সব থেকে বড় কথা আমি বলতে চাই, টিবির চিকিৎসা কিন্তু নর্মাল ইনফেকশনের চিকিৎসার থেকে একটু লম্বা। কাজেই ধৈর্য ধরে কোনো মানুষ যদি টিবি ট্রিটমেন্টের কোর্স কমপ্লিট করে, সেটা নর্মালি আমরা 6 মাস ফুসফুসের টিবির জন্য, কোনো কোনো ক্ষেত্রে সেটা বাড়ে, 12 মাস বা 18 মাসও হতে পারে। কিন্তু এই চিকিৎসার কোর্স যদি মানুষ নিয়মিত খান এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চলেন, তাহলে টিবি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবার আপনি যেটা বললেন যে ওষুধ, টিবির ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামের ভিত্তিতে আমরা মধ্যে দিয়ে টিবির মেডিসিন সবাইকে আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। ফলে এখন আমি একজন প্রাইভেট প্র্যাকটিশনার, আমিও যদি টিবির ওষুধ কোনো পেশেন্টকে ডায়াগনোসিস করে টিবির পেশেন্ট ওষুধ প্রেসক্রাইব করি, সেই ওষুধ কিন্তু সে গভর্নমেন্ট এজেন্সি থেকেও পেতে পারে। আবার ফার্মেসি আউটলেট কাউন্টারেও টিবির ওষুধ পাওয়া যায়। ফলে ওষুধ ওয়াইডলি অ্যাভেলেবেল, সেটা আপনি সরকারি জায়গা থেকেও পেতে পারেন, সেটা ফার্মেসি আউটলেট থেকেও খেতে পারেন। শুধু আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে এবং ওষুধের কোর্স কমপ্লিট করতে হবে। যদি আপনি ওষুধ খেয়ে যান এবং ওষুধ কোর্স কমপ্লিট করেন, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। টিবির ওষুধ মূলত যেটা আমরা এখন নর্মালি গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয় বা যেটা আমরা স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে ধরি, সেটাতে একটা কম্বিনেশন ওষুধ আমরা দিই, সেটাই টিবির মূল চিকিৎসা। এটা একটি ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা করা হয়। প্রিভেনশনের দুটো অ্যাসপেক্ট থাকে। একটা হচ্ছে যে কোনো ভ্যাকসিন দিয়ে আমি এটাকে আটকাতে পারি কিনা। টিবির ক্ষেত্রে একটি ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চাদের, সেটার নাম BCG ভ্যাকসিন। এই BCG ভ্যাকসিন কিন্তু বাচ্চাদের দেওয়া হলে সিভিয়ারিটি অফ টিউবারকুলোসিসকে আটকাতে পারে বাচ্চা বয়স পর্যন্ত। বড়দের ক্ষেত্রে BCG ভ্যাকসিন অতটা এফেক্টিভ নয়। সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে প্রিভেনশন মানে আমরা দুটো জিনিসের উপরে এখন জোর দিই। একটা হচ্ছে জেনারেল প্রিভেনশন, তার মানে ধরুন
একজন কেউ কারোর টিবি হয়েছে, ধরা পড়েছে, তাহলে তার বাড়ির লোককে একটু জেনারেল প্রিভেনশন এবং তাকেও একটু জেনারেল প্রিভেনশন মেনটেন করতে হবে। যেন ধরুন যার টিবি হয়েছে তার একটা মাস্ক ইউজ করা যতক্ষণ না তার কফের রিপোর্টটা নেগেটিভ আসছে, তাহলে সেও সুস্থ থাকবেন এবং কমিউনিটিতে সেটা কম ছড়াবে। জেনারেল হাইজিন, যেমন ধরুন হাঁচলে কাশলে রুমাল ব্যবহার করা, মাস্ক ইউজ করা, এই জেনারেল হাইজিন গুলোই কিন্তু অনেকটা প্রিভেনশন আমাদের করে দেয়। আরেকটা পার্ট হচ্ছে ওষুধের মাধ্যমে আমরা রোগটাকে প্রিভেন্ট করতে পারি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা অনেক লোকই জানেন না, বা এটা সোশ্যালি বা নিউজে অতটা বলা হয় না। এটা হচ্ছে ধরুন যে সমস্ত পেশেন্টদের কফে টিবি জীবাণু ধরা পড়েছে, যাদের টিবি রোগ হয়েছে, যারা ওষুধ খাচ্ছেন, তাদের বাড়িতে যদি ক্লোজ কন্ট্যাক্টে যে সমস্ত 6 বছরের কম বাচ্চা রয়েছে, বা ক্লোজ কন্ট্যাক্টে এমন কোনো ব্যক্তি রয়েছেন যার প্রতিরোধ ক্ষমতা কম, হয়তো তার আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, বা সে স্টেরয়েড ধরনের ওষুধ খায়, বা ধরুন ক্যান্সারের কেমোথেরাপি নেয়, বা ধরুন অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে কিডনি বা লিভার, তার জন্য প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ওষুধ খাচ্ছেন, এই ধরনের ব্যক্তিদের আমরা কিন্তু একটু স্পেশালি আইডেন্টিফাই করে ভালো করে ইনভেস্টিগেট করে দেখি যে তাদের মধ্যে টিবির কোনো প্রভাব আছে কিনা। যদি তাদের মধ্যে টিভির কোনো প্রভাব না থাকে, কিন্তু যেহেতু তারা ওই ব্যক্তির সংস্পর্শে ছিলেন, তাদের ক্ষেত্রে একটা প্রিভেন্টিভ থেরাপি আমরা দিতে পারি। সেই থেরাপিটার নাম হচ্ছে টিউবারকুলার প্রিভেন্টিভ থেরাপি। সেটা একটা ওষুধের মাধ্যমে হয়, 6 মাসের কোর্স। টিবি প্রিভেনশন করা যায় কিনা তার মধ্যে যেমন ভ্যাকসিনেশনের কথা আসে, জেনারেল হাইজিনের কথা আসে, তেমনি যারা ক্লোজ কন্ট্যাক্ট উইথ টিউবারকুলোসিস রয়েছেন তাদেরকে কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে অ্যাক্টিভলি ইনভেস্টিগেট করে দেখা হচ্ছে তাদের মধ্যে টিবি আছে কিনা। যদি টিবির কোনো প্রমাণ না থাকে তাহলে তাদের টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি আমরা অফার করছি, যাতে তাদের টিবি হওয়ার চান্সটা কমে যায়। ফলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ টিবি প্রিভেনশন, যেটা এখন ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে।